আমার একটা ছোট ভাই ছিল। সে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে আমাকে প্রায় বলতো, আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। তার মুখে এসব কথা শুনে আমি বলেছিলাম এ হয় না। তারপর একদিন রাতে হোটেলে নিয়ে যা করেছিলা তা যদি জানতে চান তাহলে গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম সুমাইয়া। বাবা মায়ের আদুরে একমাত্র মেয়ে আমি। আমার পরিবারে দুই ভাই এক বোন। আমার বড় ভাইয়ের নাম আবুল আর ছোট ভাইয়ের নাম শিমুল। আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বয়স ২০ বছর। আমার লাইফ আর ১০টা মেয়ের মতো স্বাভাবিক না। অনেকেই বাজে মন্তব্য করতে পারেন। কিভাবে বিচার করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। আমার ছোট ভাই শিমুল মাত্র ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। শিমুলকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম। শিমুলকে আমি বোকা ভাবতাম, কারণ ও সব সময় বোকা হয়ে থাকত। আমরা দুইজন একই রুমে থাকি। শিমুল ভূতের গল্প পছন্দ করে। শিমুল যখন ছোট ছিল তখন আমি ওকে ভূতের গল্প পড়ে শোনাতাম। শিমুল ভূত এবং ভূতের গল্প ভয় পায়। শিমুলকে যখন ভূতের গল্প শোনাতাম তখন গল্প শুনে ভীষণ ভয় পেত, কিন্তু তারপরেও গল্পগুলো শুনত। কলেজে উঠার পর আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত। কলেজের ছেলেগুলো সবসময় আমার পেছনে লেগে থাকত। আমি কাউকে পাত্তা দিতাম না, কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত। আমার উচিত আমার পরিবারের সম্মানটা ধরে রাখা। একদিন শিমুল কোনো এক ভূতের ছবি দেখে মোবাইলে। মুভি দেখে ও ভীষণ ভয় পায়। এতটা ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল। শিমুল আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমাই। আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি, কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে। কিছুতেই একা ঘুমাতে যাবে না। কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে শুতে গেলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে শিমুল ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসব। অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম শিমুল ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে ওর বিছানায় ছেড়ে নিজের বিছানায় চলে এলাম। কিছুক্ষণ পর শিমুল ঘুম থেকে উঠে বসে। আমি দৌড়ে নিজের বিছানায় ছেড়ে ওর কাছে গেলাম। ও ভয়ে চিৎকার করছে। আমি শিমুলকে বললাম, কি হয়েছে তোর? শিমুল বলল, আপু তুমি আমাকে রেখে অন্য রুমে চলে গেলে কেন? আমি একা একা থাকতে ভয় পাই। তাছাড়া আমি ভূতকে বেশি ভয় পাই। ও কান্না করা শুরু করছে। আমি শিমুলকে সান্ত্বনা দিয়ে বললাম, লক্ষ্মী ভাই আমার, তুই আর কাঁদিস না। আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি। সত্যি বলছো আপু, কাল থেকে আমি তোমার রুমে ঘুমাবো? হ্যাঁ সত্যি বলছি। আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে, এটা আমি চাই না। আমি বুঝতে পারলাম ও ভীষণ ভয় পেয়ে আছে। আমি কোনো উপায় দেখলাম না। শিমুলের পাশে শুয়ে পড়লাম। শিমুল কিছুক্ষণ পরে ও চিৎকার মেরে উঠল। আমি বললাম, কি হয়েছে শিমুল? শিমুল বলল, আপু আমি ভূতের স্বপ্ন দেখেছি। শিমুল তখন ভয় পেয়ে গেল। আমি বললাম, আমি তো তোর পাশে আছি। শিমুলকে আমি যতখানি বোকা ভেবেছিলাম আসলে সে ততখানি বোকা না। এখন থেকে প্রতিরাতে শিমুল আমার রুমে ঘুমায়। একদিন রাতে শিমুল আমাকে এমন একটা কথা বলল যা শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল। ও আমাকে বলল, আপু তুমি অনেক সুন্দর। আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, বোকা তুই এসব কি বলছিস? আমরা বিয়ে করতে পারবো না। কেন আমরা বিয়ে করতে পারবো না? আমি বললাম, কারণ আমরা ভাই বোন। শিমুল জিজ্ঞাসা করল, ভাই বোন হলে কেন বিয়ে করতে পারবে না? আমি বললাম, যাদের মাঝে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে বিয়ে করতে পারে না। ধর্মে নিষেধ আছে, না মানলে পাপ হয়। শিমুল বলল, নবী আদমের যুগে তো তারা বিয়ে করেছিল। শিমুলের কথা শুনে চমকে উঠি। শিমুলকে জিজ্ঞাসা করি, কে ওকে বলেছে এসব? শিমুল বলল, ওকে কেউ বলেনি। ও নিজে অন্য একজনের কাছ থেকে জেনেছে। শিমুল আমায় বলল, আপু যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইব। আমি বলেছিলাম, কি চাইবি বল। আমার কাছে থাকলে অবশ্যই তোকে দিব। শিমুল বলল, আপু আছে তোমার কাছে, তুমি প্রমিস করো দিবে। আর যদি তোমার কাছে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। আপু আরও একটি কথা বলতে চাই তোমায়, তুমি কি জানো? আবুল ভাই প্রতিদিন রাতে মায়ের ঘরে যায় এবং কি করে তা কি তুমি জানো? আমি শিমুলের প্রতিটা কথা শুনে আমার বিরক্তবোধ লাগছে। আমি শিমুলকে বললাম, আবুল প্রতিদিন রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো? তখন ও যা বলল, আপু বাবা মায়ের সাথে যা করে দাদাও তা করে।
আমি বললাম, তুই কিভাবে দেখলি? আমি আপুকে বললাম, তোমার বিশ্বাস হচ্ছে না। আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না। কারণ ও ছোট। আমার সাথে কখনো মিথ্যা বলেনি। কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না। আজ বাবা বাড়ি নেই। শিমুলকে বললাম, আজ বাবা বাড়ি নেই, আজও আবুল দাদা মায়ের ঘরে গিয়েছে কিনা। শিমুল বলল, ও আবুল দাদাকে মার ঘরে ঢুকতে দেখেছে। আমি সিদ্ধান্ত নিলাম আবুল মায়ের ঘরে গিয়ে কি করে তার রহস্য জানতে হবে। আবুলকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম। মায়ের ঘরের দরজা ভেতর থেকে লক করা। আমি কি জানালার দিয়ে চোখ রাখলাম। এ দৃশ্য দেখার পর শিমুলের কথা শতভাগ বিশ্বাস করলাম। শিমুল আমাকে বলল, মা আর দাদা এই ঘরে কি করে? আপু আপু তখন রাগান্বিত হয়ে বলল, কি করে সেটা আমার মুখ দিয়ে বলতে হবে নাকি? তুই দেখিসনি? তুই কি অন্ধ নাকি? আমি আপুকে বললাম, আপু তুমি আমার সাথে রাগ করছো কেন? আমি আবার কি করলাম আপু? কাল বাবা আসলে আমি বাবাকে বলে দিব মা আর দাদার কথা। বাবা জানলে বাবার মনে অনেক কষ্ট হবে। আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে। আমাকে এই পরিবার বাঁচাতে হবে। আমি শিমুলকে ঘরে নিয়ে আসলাম। শিমুলকে বললাম, আমাদের পরিবার একটা সম্মানিত পরিবার। আমাদের ঘরের কথা বাহিরের মানুষ জানলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আপু, আমি বাবাকে কিছু বলবো না। শুধু তুমি যদি আমার একটা কথা রাখো, আমি আমার পরিবারকে বাঁচাতে। আমি শিমুলকে বললাম, তুই বল তোর মনের কথা, আমি রাখব। শিমুল তখন আমায় জিজ্ঞাসা করল, সবাই পারলে আমরা কেন পারব না? কি করতে হবে সেটা বলবি তো? আমি বললাম, আপু তোমার কাছে একটা রাত ধার চাই। তুমি কি দিবে? আপু বলল, রাতে আবার কি করবি? যা বলবি ঘুরিয়ে না বলে সোজা বলে ফেল। আমার ছোট ভাই তখন বলল, আপু দাদা আর মা যা করে আমরা তাই করব। শিমুল, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? আমি আপুকে বললাম, তুমি আমার কথা রাখবে কি সেটা বলো। আমি বললাম, নিয়ম নেই। শিমুল জানতে চাইল, নিয়ম কারা বানায়? আমি বললাম, বড়রা। শিমুল বলল, বাবা সবার বড়। শিমুল বাবাকে বলে নিয়ম বানাবে। শিমুলকে বাবার কাছে যাওয়া থেকে আটকাতে হবে। কিন্তু শিমুলকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। আমি ভাবলাম, শিমুল খুব বড় নয়, সবে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাছাড়া ও বোকা, মানসম্মান বিষয়ে তার কোনো জ্ঞান নেই। আমি বললাম, আমি যদি শিমুলের কথা রাখি, তাহলে ওকে চুপ রাখা যাবে। মা আর দাদার ঘটনা বলা যাবে না। আমি বললাম, শিমুল তোর কথায় আমি রাজি। তবে একটা শর্ত আছে। শিমুল বলল, কি শর্ত আপু? আগামী মাসে বাবা মা আমাদের পরিবারের সবাই ঘুরতে যাব চট্টগ্রাম। আর যেদিন আমরা চট্টগ্রাম যাব সেদিন তোর ইচ্ছা পূরণ করব। আমি বললাম, ঠিক আছে। আমি সেই অপেক্ষায় রইলাম। 1 মাস পর বাবা আর মা আমাদের সবাইকে ডেকে বললেন তারা চট্টগ্রাম যাবেন ঘুরতে। তাই আমাদের সবাইকে জানিয়ে দিলেন। আমি বাবার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে। আজকের মতো আমি খুশি কোনোদিন হয়নি। আমরা চট্টগ্রামের উদ্দেশ্য করে রওনা দিলাম। তারপর চট্টগ্রামের এক হোটেলে গিয়ে আমাদের পরিবারের সবাইকে নিয়ে উঠলাম। শুধু 2টো রুম ভাড়া নিতে পারলেন। বাবা আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন। আর আমাদের 3 ভাই বোনদের জন্য অন্য রুমটা দিলেন। আমরা সারাদিন চট্টগ্রামের দর্শনীয় স্থান ঘুরলাম। সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। রুমে 2টো ডাবল বেড ছিল। একটাতে আমি শুলাম আর অন্যটাতে শিমুল আর আবুল দাদা। আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুতেই চোখে ঘুম চলে এলো। আবুল দাদা ঘুমিয়ে গেছে। আমারও ঘুম ধরেছে, এমন সময় শিমুল আমার কাছে চলে এল। আমি কোথায় শোবো, আমার তো আবার ভূতেরে ভয় লাগে। আমি বললাম, তাহলে আমার পাশে এসে ঘুমাতে। বাইরে বৃষ্টি হচ্ছিল। পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল। আমি আর শিমুল এক বেডে শুয়ে পড়লাম। রাত যখন গভীর হলো, আমি আপুকে কানে কানে বললাম, আপু আমার কথাটা মনে আছে তো? আপু বলল, মনে আছে। আপু বলল, এখন চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আপুকে বললাম, আপু ঘুমালে হবে। তাহলে তুমি যে আমায় কথা দিয়েছিলে তার কি হবে? আপু বলল, শোন, আজ তো পাশের বেডে আবুল দাদা শুয়ে আছে। বড় ভাই যদি জেগে যায় তাহলে সমস্যা হবে। আমি আপুকে বললাম, তাহলে এখন কি উপায়? আপু বলল, তুই চিন্তা করিস না। কাল এর একটা ব্যবস্থা করব। আপু, কাল কি ব্যবস্থা করবে? আজ পারলে না, এখন তুমি বলছো কাল পারবে।
আমি তোরে কথা দিলাম তুই একদম ঠান্ডা মাথায় ঘুমা। দেখিস আমি সকালে কি করি। তারপর সকাল হলো। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই খাবার খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে আমি মাকে ডাক দিয়ে বললাম, মা আমরা আজ এক রুমে আবুল দাদাকে নিয়ে থাকতে পারবো না। আপু মাকে বুঝিয়ে বলল, মা কাল রাতে আবুল দাদা এমনভাবে নাক ডাকা শুরু করছিল আমরা সারারাত ঘুমাতে পারিনি। আমার আর শিমুলের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দাও। আবুল দাদা বলল, আমি মিথ্যা কথা, আমি কখনো নাক ডেকে ঘুমাইনি। আবুল দাদাকে আমি বললাম, মা আপু ঠিকই বলেছে, দাদা রাতে প্রচুর নাক ডাকে। আমিও সারারাত ঘুমাতে পারিনি। আমার খুব ভয় করে, তার চেয়ে বরং আমাদের অন্য একটা রুমের ব্যবস্থা করে দাও। বাবা বলল, ঠিক আছে, তারা যখন এত করে বলছে তাহলে তাদের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দিলেই ভালো হয়। আমি বাবার কাছে গিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ বাবা। বাবা তখন আমার আর আপুর জন্য আলাদা একটা রুম ভাড়া নিল। আমরা সবাই রাতের খাবার খেয়ে প্রত্যেকের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি আর আপু আলাদা একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রুমের বেড এত ছোট ছিল যে দুজন থাকা খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ দেখলাম আপু ঘুমিয়ে গেল। আমি আপুকে ডাক দিয়ে বললাম, এই আপু তুমি ঘুমিয়ে গেলে। আমি আপুকে জোরে জোরে ডাকতে লাগলাম। আপু আমার কথা শুনছে না। আমি রাগান্বিত হয়ে আপুকে বললাম, আপু তুমি উঠছো না কেন? কিছুতেই আপু আমার কথা শুনছে না। আমি আপুকে গ্লাস থেকে পানি নিয়ে তার মুখে ছিটা দিলাম। তাও আপু উঠছে না। আমি আপুকে বললাম, এই আপু আমি কিন্তু এখনই বাবাকে দাদার ঘটনা সব বলে দিব। তুমি যদি না উঠো। তাও দেখছি আপু উঠেনি। আমি ভয় পেয়ে গেলাম। আপু ঘুম থেকে কিছুতেই জাগাতে পারছি না। আমি আর কোনো উপায় না পেয়ে বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আপুকে এই যে ডাকছি, আপু তো ঘুম থেকে উঠছে না। বাবা বলল, রাত অনেক হয়েছে, তোর আপু মনে হয় গভীরভাবে ঘুমিয়ে গেছে। যা তুই শুয়ে পড়। সকাল হলে ডাকতে হবে না, এমনিতেই উঠে যাবে। আমি বাবাকে বললাম, বাবা তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমি আপুকে পানি ছিটা দিলাম তাও তো উঠছে না। মা তখন আমায় বলল, তুই কি বলছিস? মা তখন আমার সাথে আপুর রুমে আসলো। মা আপুকে ডাক দিল। কোনো সাড়া নেই। মা তখন চিৎকার করে উঠল। মা কান্না করা শুরু করে দিল। আমার মেয়ে আর বেঁচে নাই। ঘুমের ঘরে মরে গেছে। আমার কি সর্বনাশ হয়েছে। সবাই রুমে আসলো আর চিৎকার করে কান্না করতে লাগলো। কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছিল না। না, আপু এভাবে মরতে পারে না। আমি এসব ভাবতে ভাবতে আপুর বিছানায় একটা চিঠি লক্ষ্য করলাম। চিঠিটা আমি খুলে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, শিমুল ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কথা রাখতে পারিনি। কারণ দাদার ঘটনা দেখার পর থেকেই আমার মন থেকে বাঁচার ইচ্ছা চলে গেছে। সেদিনেই আমি সিদ্ধান্ত নেই, এই পরিবারে আমি বেঁচে থাকতে পারবো না। কারণ যেই পরিবারের সম্মান থাকে না, মায়ের কার্যকলাপ আমার কাছে ভালো লাগে না। আর তোকে আমি মিথ্যা আশা দিয়েছিলাম। কারণ আমি চেয়েছিলাম দাদা আর মায়ের বিষয়টা কেউ না জানুক। কিন্তু তুই বারবার আমায় বলছিলে তোর কথা যদি আমি না রাখি তাহলে দাদা আর মায়ের কথা তুই বাবার কাছে বলে দিবি। আর আমি কোনো পাপ করতে চাইনি। তার চেয়ে বরং আমি উপারে চলে যাই। তুই যদি সত্যি তোর আপুকে পরকালে ভালো রাখতে চাস তাহলে দাদা আর মায়ের কথা কিছুতেই বাবাকে বলিস না। আমি আপুর চিঠির লেখা পড়ে আমি চিৎকার করে কান্না করছি আর বলছি, আপু তুমি একবার উঠে আসো, আমি আর কোনোদিন তোমাকে কিছু বলবো না। তাও তুমি উঠে আও। কিন্তু মানুষ মরে গেলে কি আর জীবিত হয়? প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি যখন ছোট ছিলাম তখন আপা রুমে আমায় থাকতে দিত। আপা আমায় প্রতি রাতে গল্প শোনাতো, কিন্তু আমার বয়স যখন 14 তখন আমি ক্লাস 10-এ পড়তাম। তারপর পর থেকে আমার আপা আমায় তার রুমে থাকতে দিত না। আপা বলতো, তোর এখন বয়স হয়েছে, তুই তোর রুমে ঘুমা। আমার তখন কিছুই ভালো লাগতো না। একদিন আমি সন্ধ্যা হতেই আপার রুমের কাঠের নিচে শুয়ে রইলাম। রাত যখন গভীর হলো, আপা তখন ঘুমে বিভোর। আর এই সুযোগে আমি তাহলে মূল ঘটনাটি বলি। এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। আমরা 3 ভাই বোন। আমি সবার ছোট। ভাইয়া আর আপার সাথে আমার বয়সের পার্থক্য প্রায় 14 ও 13 বছরের। ছোট বলে সবার খুব আদরেরও ছিলাম আমি। ভাইয়া আর আপার খুব বেশি ভালোবাসা পেয়েছি আমি। বাবা একটা সরকারি কলেজে ইংরেজি পড়াতেন।
ভালোই নামডাক ছিল তার। বাবার চাকরির সুবাদেই শহরে আসা তার। আমার মা একজন গৃহিণী। বাসা ভাড়া, পড়াশোনার ব্যয় বাবদ খরচ পড়ত অনেক। তাই বাবা বাসায় ব্যাচ পড়াতেন। অনেক স্টুডেন্ট ছিল বাবার। 4 কামরার ফ্ল্যাটের একটা কামরা বাবার পড়ানোর জন্যই ফিক্সড ছিল। আমার যখন জন্ম হলো ভাইয়া তখন ক্লাস 10 এ পড়ে আর আপা সপ্তমে। আপা আর ভাইয়া সারাক্ষণ আমাকে নিয়েই পড়ে থাকত। আমি ছিলাম ওদের খুব আদরের ছোট ভাই। আমার সবুজ নামটা আপা আর ভাইয়াই রেখেছিলেন। আপার নাম সাদিয়া আর ভাইয়া রবিন। ভাইয়া অন্য সব ছেলেদের মতো বাইরে যেত না। কোনো আড্ডায়ও কখনো দেখা যায়নি তাকে। পড়াশোনায় ব্যস্ত থাকতেন সারাক্ষণ। আর বাকি সময় আপা আর আমাকে নিয়েই কাটত তার। আপা খুব শান্ত স্বভাবের ছিলেন। আপা অনেক সুন্দরীও ছিলেন। আগুন সুন্দরী যাকে বলে। আপাকে যে কোনো ছেলে দেখলে বিয়ে করতে চাইবে চোখ বুজে। বাবার মতো হয়েছিলেন। বাবার উচ্চতা, গায়ের রং, চেহারা সব আপার মধ্যে ছিল। ভাইয়ার মতো আপাও পড়াশোনায় ভালো ছিলেন। আমার আম্মা খুব সাধারণ একজন মানুষ। নিরেট ভালো মানুষও বটে। তার সন্তান আর সংসার নিয়েই তিনি পড়ে থাকতেন। আমি আর ভাইয়া বাবার হাইট ছাড়া বাকি সব দিক আম্মাকে নকল করে এসেছিলাম। আম্মার গায়ের রং কিছুটা চাপা ছিল। আমাদেরও তাই। বাবা ছিলেন প্রচণ্ড রাগী, গম্ভীর আর চুপচাপ একজন মানুষ। বাবাকে খুব কমই হাসতে দেখেছি আমি। ভাইয়া আমি বাবাকে অনেক ভয় পেতাম। তবে আপা বাবাকে ভয় পেতেন বলে মনে হতো না। বাবা আসলে আপাকে অনেক বেশি ভালোবাসতেন। আপা ছিল বাবার গল্প করার সঙ্গী। আপা বাবাকে রোজ সকালে খবরের কাগজ পড়ে শোনাতেন। বিভিন্ন খবর নিয়ে আলোচনাও করতেন দুজন। আমি আর ভাইয়া বাবার চোখ এড়িয়ে চলতে পারলে বাঁচতাম। তবে আম্মা আর বাবার মধ্যে খুব মিল ছিল। বাবা এত রাগী হওয়া সত্ত্বেও কখনো আম্মার সাথে উঁচু স্বরে কথা বলেননি। বাবা কোনো কাজ করার আগে আম্মাকে জিজ্ঞেস করতেন, রুনা তুমি কি বলো? এটা করলে ভালো হবে তো? আম্মা বলতেন, তুমি যা ভালো বোঝো তাই করো। আহা তোমার কি মতো? আর আপা যখন একটু বড় হলেন আম্মা বাবা দুজনই আপার সাথে পরামর্শ করতেন। আপা খুব বুদ্ধিমতী ছিলেন ছোট থেকেই। আমার বয়স যখন 8 বছর পেরোলে আম্মা অসুস্থ হয়ে পড়লেন। পরপর 2 বার অপারেশন করা হয়। আমার দায়িত্ব এসে পড়ে আপার উপর। সে বছর আপার আর স্কুলে যাওয়া হয়নি। 1 বছর গেপ হয়ে যায় আপার। মা অপারেশন এর রোগী, তার উপর আরও নানা জটিলতায় বেড রেস্ট এ যেতে হলো তাকে। আপা তখন এক হাতে সব সামলাতেন। দাদাবাড়ির দিকে কেউ ছিল না। দাদা দাদি বেঁচে নেই আর বাবা একমাত্র সন্তান ছিলেন তাদের। আর নানু নিজেই অনেক অসুস্থ। অগত্যা আপাই আমার দেখাশোনা, মায়ের দেখাশোনা করতেন। বাবা একটা কাজের মহিলা রাখলেন রান্না বাড়া আর বাকি কাজ করার জন্য। আমার খাওয়া, ঘুম, গোসল সব আপার দায়িত্বে ছিল। মাকেও দেখতে হতো। তখন থেকেই আপার সাথে আমার গভীরতা আরও বাড়ল। রাতে আপার সাথে আমি ঘুমাতাম, আপা আমাকে বিভিন্ন গল্প শোনাতো আর আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। আপার হাতে ছাড়া ভাত খেতাম না। সারাক্ষণ আপার সাথেই থাকতাম। আপা আমার বিন্দুমাত্র অযত্ন করেনি। মায়ের পুরোপুরি সুস্থ হতে 1.5 বছর লেগেছিল। আমি ততদিনে আপার ভক্ত হয়ে গেছি। আপাকে ছাড়া ঘুম, খাওয়া দাওয়া, গোসল কিছুই হতো না আমার। মা সুস্থ হওয়ার পরও আমি আর মায়ের সাথে ঘুমাতে যাইনি। আপা স্কুলে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম। কখন আপা আসবে সে অপেক্ষায়। মা আমাকে গোসলের জন্য নিতে পারতেন না। মায়ের হাতে খেতামও না। মাঝে মাঝে ভাইয়া বুঝিয়ে খাওয়াতেন। মায়ের অসুস্থতা মায়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছিল অনেকটা। আপাও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না। স্কুল ছাড়া কোথাও যেতেনও না। আমাকে ছাড়া আপা কোনোদিন খেত না। আমি না ঘুমালে আপাও ঘুমাতো না। আমার মাথার চুলগুলো ছোটবেলা থেকেই সুন্দর ছিল। আপা খুব যত্ন করতেন আমার চুলের। আমাকে খাওয়ানো শেষ করে তবে আপা খেতেন। আপা তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে রাখতেন। সে টাকা দিয়ে আমার জন্য জিনিসপত্র কিনতেন। আপা নিজে সাজতেন না কখনো, কিন্তু আমাকে সাজাতেন। আমি খুব চঞ্চল ছিলাম। সারাক্ষণ ছুটাছুটি করতাম। জিনিসপত্র নষ্ট করতাম। আপার জন্য আমাকে কেউ কিছু বলতেও পারত না। আপা পাশে না থাকলে ঘুমাতাম না বলে আপা আমাকে ঘুম পাড়িয়ে রাত জেগে পড়তেন।
আমাকে আপা রোজ একটা করে গল্প বলতেন। বলতেই হতো, তা না হলে জেদ ধরতাম, ঘুমাবো না। আপার কাছে রোজ আবদার করতাম যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতা শোনানোর জন্য। কেন জানি খুব ভালো লাগতো, আবার কষ্ট হতো। বাবাকে ভয়টা খুব বেশিই পেতাম। বাবা যখন ছাত্রদের পড়াতেন তখন দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখনো বাবার সাথে চোখাচোখি হয়ে গেলে দিতাম ভু করে দৌড়। পড়াশোনার হাতেখড়ি আপার হাতেই। একটু যখন বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, বাবা মাঝে মাঝে বলতেন তার কাছে বই খাতা নিয়ে যেতে। বাবা তার কাছে যেতে বললেই পেটে ব্যথার অজুহাতে শুয়ে থাকতাম। সেটাতে অনেক সময় কাজ হতো না। বাবা যখন পড়া ধরতেন আমার জানা পড়াগুলোও ভুলে যেতাম, আর ভ্যা ভ্যা করে কেঁদে দিতাম। আপা ছুটে এসে বাবাকে বলতেন, তুমি আবার ওকে বকেছ? বাবা বলতেন, আমি তো কিছুই বলিনি, ও এমনিতেই কাঁদছে। আপা আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতেন আর বাবাকে বলতেন, থাক, তোমার আর ওকে পড়িয়ে কাজ নেই। যেদিন উক্ত ঘটনা ঘটত সেদিন রাতে আর ডাইনিং টেবিলে খেতে যেতাম না। ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম। আপা তখন রুমে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন, আজকে ডাইনি বুড়ির নতুন একটা গল্প বলবো ভেবেছিলাম। কি আর করা, সবুজ তো ঘুমিয়ে গেছে। আমি তৎক্ষণাৎ উঠে বসে বলতাম, আপা বলো গল্পটা। আমি ঘুমাইনি। আমার কাণ্ড দেখে আপা হেসে গড়াগড়ি খেতেন। বাবা বা আম্মা কেউই কখনো আপার কথার বাইরে যায়নি। বাবা দেখতাম সব সিদ্ধান্ত নেওয়ার আগে আপার সাথে আলোচনা করতেন। আম্মাও তাই। আমি মোটেও আপা আর ভাইয়ার মতো হইনি। পড়াশোনার কাজ দিয়েও যেতাম না। সারাক্ষণ দুষ্টুমিতে ব্যস্ত ছিলাম। আপা টুকটাক পড়াতেন। একটু পরেই উঠে যেতাম। বই ছিঁড়ে কুটি কুটি করা ছিল আমার একটা অভ্যাস। পড়ার চেয়ে বেশি বইই ছিঁড়েছি আমি। ভাইয়া ততদিনে মেডিকেল এ চান্স পেয়ে চলে গেছেন অন্য শহরে। আপা বাবার কলেজেই পড়তেন। আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না কলেজ। আমি বিকেলে বন্ধুদের সাথে গল্প করে বাড়িতে এসে দেখলাম, আপা, আম্মা, বাবা সবাই চুপচাপ। বাবা প্রচণ্ড রেগে আছেন, বোঝাই যাচ্ছে। আম্মা বারবার আঁচলে চোখ মুছছেন। আপাকে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা? আম্মা কাঁদছেন কেন? আপা বললেন, তুই হাত মুখ ধুয়ে পড়তে বস। বড়দের কথার মধ্যে থাকতে হয় না বলেছি না? যা তুই। আপা, আসছি। আপার কথা মতো রুমে চলে আসি। তবে একটু পর পর উকি দিচ্ছিলাম কি হয়েছে জানার জন্য। বুঝলাম না কিছুই। শুধু বাবাকে বলতে শুনলাম, এ বাসায় ওর নাম আর তুলবে না। ওর সাথে কেউ যোগাযোগ রাখবে না। ও যেন এদিকের পথও না মারায়। বাবা কার কথা বলেছেন বুঝতে পারিনি। তবে এরপর থেকে দেখতাম ভাইয়া আর আসতেন না। আম্মা আর আপা বাবাকে লুকিয়ে ভাইয়ার সাথে কথা বলতেন। আমাকে নিষেধ করতেন ভাইয়ার সাথে কথা হয়েছে সেটা বাবাকে না বলার জন্য। আপার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম, এখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি আপাকে বলতাম, আপা তুমি আজ আমাকে গোসল করিয়ে দাও। আপা বলল, দেখ সবুজ, তুই এখন বড় হয়েছিস, এখন তুই নিজেই গোসল করতে পারবি। যা, তুই গোসলটা সেরে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। আপার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বলেছি, আপা আমি গোসল করব না, ভাতও খাইব না। আপা বলছিল, কেন, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? ইদানিং দেখছি তুমি আমায় আগের মতো স্নেহ করো না। গোসল করিয়ে তারপর আমাকে নিয়ে ভাত খেতে বসতা, আর এখন কিছুই করো না। আমাকে তুমি দিন দিন দূরে ঠেলে দিচ্ছ কেন আপা? আমার যে তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না। আপা বলল, তুই বড় হয়েছিস, এখন তুই নিজে নিজে সব শিখে নে। 2 দিন পর তো আমি বাড়ি চলে গেলে তখন তোর গোসল খাওয়া দাওয়া তোর করতে হবে। আমি আপুর কথা শুনে আপাকে বললাম, আমি তোমাকে কোনোদিন বাড়ি যেতে দিব না। আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরে যাব বলে দিলাম। আমি এসব বলতে বলতে কান্না করতে লাগলাম। আপা বলল, ঠিক আছে, কান্না করিস না, চল তোকে গোসল করিয়ে দেই। আপা যখন আমায় গোসল করিয়ে দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল। আমার শরীরটা ঘামতে শুরু করলো। আপা জিজ্ঞেস করলো, কিরে তোরে গোসল করালাম, তারপরও তুই এভাবে ঘামতেছিস কেন? আমি আমার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে হলাম। সবুজ এসব কি বলছে? সবুজ তো কোনোদিন এই কথা আমাকে বলেনি। আজ কেন বলল? আমি বুঝতে পারছিলাম ভাইয়ের মনে মনে কি চলছিল। যাই হোক, তাকে গোসল করিয়ে ঘরে এসে খাবার দিলাম। আমি বললাম, নে এবার খেয়ে নে।
সবুজ বলল, না আমি খাবো না। কেন খাবি না? নিজের হাতে খেয়ে নে। আমি বললাম, আপা তুমি তোমার হাত দিয়ে ভাত খাইয়ে দাও। তোমার হাতে ছাড়া ভাত না খেলে আমার পেট ভরে না আপা। আমি আপার সাথে ঘনিষ্ঠ হতে লাগলাম। আর একটা সুযোগ খুঁজতেছিলাম। কিভাবে পাওয়া যায়? আমার কিছু করার ছিল না, ছোট ভাইয়ের বায়না আমি কিছুতেই ফেলতে পারলাম না। তাকে নিজ হাতে ভাতও খাইয়ে দিলাম। রাতে পড়া শেষ করে আপার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সবুজ, তুই এখন থেকে তোর নিজের ঘরে ঘুমাবি। তোর রুমে যা সবুজ। কেন আপা, আমাকে কেন এভাবে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমার রুমেই ঘুমাবো। বুঝেছি, এখন তুমি আর আগের মতো আমাকে গল্প শোনাও না, তোমার রুমে থাকতে দাও না। এটার কারণ এখন আমি তোমার বোঝা হয়ে গেছি। আরে না ভাই, তুই আমার কাছে কোনোদিনই বোঝা হবি না। তুই বুঝিস না কেন, তুই এখন বড় হয়েছিস। আমি কিছু বুঝি না, আমি এখানে থাকবো আপা। আমার একা একা ঘুমাতে ভয় লাগে। আপু তখন বলল, তোরে আমি বুঝিয়ে পারলাম না। ঠিক আছে, তাহলে চুপচাপ ঘুমাবেন, বেন করবি না। আমি মনে মনে ভাবলাম, ও হয়তো ছোটবেলা থেকে আমার আদরে বড় হয়েছে, তো তাই এখন আর আমাকে ছাড়া থাকতে চায় না। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার ভাই যে দিন দিন এত দুষ্ট হয়ে যাবে তা আমি ভাবতেই পারি না। আমি একদিন সবুজকে দেখলাম স্কুলে একটা মেয়ের সাথে গল্প করছে। আমি ভাবলাম এই বয়সেই ভাইটা মেয়েদেরকে নিয়ে গল্প করে। সবুজ যখন বাড়িতে ফিরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই মেয়েদের সাথে গল্প করিস কেন? সে বলল, আপা আমি একটা অঙ্ক বুঝি নাই, আর তাই আমার বান্ধবীদের কাছ থেকে অঙ্কটা বুঝে নিলাম। সবুজ আমার সাথে কতটা মিথ্যা বলেছে। আমি আজ তাকে বললাম, সবুজ আজ থেকে আমার রুমে তোর থাকা বন্ধ। কারণ ইদানিং দেখছি তুই কেমন জানি হয়ে গেছিস। তোর নজর ভালো না। আমার রুমে থাকতে পারবি না। তখন সে আমার সাথে রাগ দেখিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার রুমে আর থাকবো না আমি। কিন্তু সবুজ তা মুখেই রাগ দেখিয়ে বলেছিল, কিন্তু রাতে সে আমি শোয়ার আগেই কাঠের তলে লুকিয়ে পড়ল। এটা আমি কিছুতেই জানতাম না। আমি সবুজকে খুঁজতে লাগলাম, সবুজ তুই কই গেলি? সবুজের রুমে গিয়ে দেখলাম সবুজ নেই। সবুজ তো আমার ঘরের কাঠের নিচে শুয়ে রইল। তা আমি দেখিনি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা সবুজ কোথায়? মা বলল, সবুজ তো আজ তো বলে গেল তোর ফুফুর বাড়িতে যাবে, আজ আসবে না। আমি মনে করলাম সবুজ কি আমার সাথে রাগ করে চলে গেল। কিন্তু বন্ধুরা, সবুজ যায়নি। সবুজ আমার রুমে কাঠের নিচে শুয়ে আছে। কেন শুয়ে রইল তা জানতে পারবেন, এবং আমার সাথে কি করতে চায়। মার কথা শুনে আমি ভাবলাম হয়তো সবুজ তার ফুফুর বাসায় চলে গেছে, আর তাই আমিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন সবুজ কাঠের তল থেকে ধীরে ধীরে আমার কাঠে বসল। সবুজ দেখল আমি ঘুমে বিভোর হয়ে রয়েছি। সবুজ তখন ধীরে ধীরে আমার কাঠে বসল, তারপর আমার পাশে শুয়ে পড়ল। ঠিক তখনই সুকেশের উপর থেকে বিড়াল লাফ দিয়ে টেবিলে পড়তেই একটা শব্দ হলো। শব্দটা শুনে আপা লাফ দিয়ে উঠে এবং ভয় পেয়ে যায়। তখন দেখল আমি তার কাঠে শোয়া অবস্থায়, সবুজ ঘুমের ভার করে শুয়ে রইল। আমি তখন সবুজকে বললাম, এ সবুজ, তুই আমার রুমে কি করে এলি? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম। তাহলে তুই এখানে কি করে আসলি? আমার তো মাথায় কাজ করছে না। সবুজের উদ্দেশ্যটা কি আমি তা খুঁজে বের করার জন্য। আমি সবুজকে বললাম, তুই আমার রুমে কি করে আসলি? সে তখন বলল, আপা তুমি যখন বলেছিলে আজ থেকে আর আমাকে তোমার রুমে থাকতে দিবে না, তখন আমি বুদ্ধি করে আমি তোমার কাঠের নিচে আগে থেকেই শুয়েছিলাম। কারণ তোমার রুম আমায় জাদু করে ফেলেছে। তোমার এই রুমটা ছাড়া আমার ঘুম আসে না। এসব বাজে কথা রেখে যা, ঘুমাতে যা তোর রুমে। আমি বললাম, ঠিক আছে। আমার আপার প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো। আপাকে চাই। পরের দিন আমি ভাবলাম আজ আমার যে করে হোক আপার রুমে থাকতেই হবে। আর আমার হিসাবটা সেরে নিতে হবে। আমি আজ সন্ধ্যা হতেই আপার রুমে আগে থেকেই আলমারির পিছনে লুকিয়ে পড়লাম। কারণ এখন আর আপা আমায় তার রুমে থাকতে দেয় না। বলে আমি নাকি বড় হয়ে গেছে তাই। আপা তখন খাওয়া দাওয়া শেষ করে আপার রুমে ঘুমাতে এলো। রাত যখন গভীর হলো, আপা যখন ঘুমিয়ে পড়ল, আমি আলমারির পিছন থেকে আস্তে করে বেরিয়ে আসলাম। আমি ধীরে ধীরে আপুর কাছে গিয়ে শুয়ে পড়লাম। আপু তখন গভীর ঘুম ঘুমাচ্ছে। এর মধ্যেই হঠাৎ আমি লক্ষ্য করলাম রুমে জানালা দিয়ে একটি ছেলে পিস্তল হাতে নিয়ে জানালাটা এক ধাক্কায় ভেঙে দিল। তার হাতে এত শক্তি ছিল।
আমি তখন ঘুমের ভান করে শুয়েছিলাম আপুর পাশে। ছেলেটি এসেই আপুকে আঘাত করবে এই মুহূর্তেই আমি তার পিস্তলটা আমি হাতে ধরে ফেলি। তখন ছেলেটি আমায় এক ধাক্কা মারল, আমি আপার উপরে পড়ে গেলাম। আপা তখন জেগে গেল। ছেলেটি আমাকে তুলে একটা থাপ্পড় মেরে দেয়ালে ফেলে দিল। আমি তখন একটা পাথরের বল দিয়ে ছেলেটি মাথায় আঘাত করলাম, ছেলেটি তখন দৌড়ে পালিয়ে গেল। ছেলেটি আপার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু ভাই হিসেবে আমি আপাকে ছেলেটির হাত থেকে রক্ষা করলাম। আমি মাথায় একটু আঘাত পেলাম। আপা তখন বলল, এটা কেমন করে হলো? আর তুই আজও আমার রুমে? আপা তুমি আমাকে অযথা সন্দেহ করছো। আমি তোমার ঘরে কেন থাকতে চাইতাম জানো? তোমাকে পাহারা দেওয়ার জন্য। আর তুমি আমায় ভুল বুঝতে, কিন্তু আমি জানতাম তোমার উপর এমন হামলা হবে। আর তাই তোমাকে রক্ষা করতে তুমি জায়গা না দেওয়া সত্ত্বেও আমি লুকিয়ে তোমার রুমে থাকতাম। তার একটাই কারণ, আমি তোমার ক্ষতি হতে দিব না। তোমার যদি আজ কিছু একটা হয়ে যেত তাহলে আমিও মরে যেতাম। কারণ মায়ের আদর দিয়ে তুমি আমায় বড় করে তুলেছে। আমি তোমাকে ছাড়া কেমন করে থাকি? আপা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলতে লাগলো, তুই আমায় এত ভালোবাসিস, আজ তোর নিজের জীবন বাজি রেখে নিজের বোনকে বাঁচাইলি। আমি হাও মাও করে কান্না করে বললাম, আপা আমি তোকে কিছুতেই হারাতে দিব না। যেদিন ওই ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলেছিল তোর বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আর তাই তোর বোন আমাকে থাপ্পড় মেরেছিল, এর প্রতিশোধ আমি তোর বাড়িতে গিয়েই নিব। আর তখন থেকেই আমি তোমার রুমে থাকতে চেয়েছি, কারণ আমি জানতাম ওই ছেলেটি যে কোনো সময় রুমে এসে তোমার ক্ষতি করতে পারে। আর তাই তোমাকে পাহারা দেওয়ার জন্যই আমি তোমার রুমে তোমার বিনা অনুমতিতে থাকতে চেয়েছি। আপা গর্ব বলল, প্রতিটা ঘরে ঘরে যেন তোর মতো ভাইয়ের জন্ম হয়। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমি ঘরে একা ছিলাম, আর আমি ঘুমের ভান করেছিলাম। আর দেখি সেই কাজের ছেলেটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। একটু অস্বস্তি অনুভব করছিলাম। কাজের ছেলে এসে আমার কাছেই দাঁড়িয়ে গেল। আমার মনের ভেতর এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করছিল। কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে বিস্মিত করল। সে হঠাৎ আমার কাঁধে আলতো করে হাত রাখল, সে মুহূর্তে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ স্থির হয়ে রইলাম, কথা বলার জন্য ঠিক কী বলব তা বুঝতে পারছিলাম না। তারপর সে, আমার নাম পূজা। আমি ছিলাম অনেক সুন্দর আর আকর্ষণীয়। আমি শহরে থাকায় সব সময় মডার্ন শর্ট ড্রেস পরে থাকতাম, যা আমাকে আরও আকর্ষণীয় করে তুলত। আমার স্বামী সব সময় এসব ড্রেস আমাকে দেখতে পছন্দ করতেন। তিনি আমাকে অনেক ভালোবাসতেন। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে যে পরিবারে হয়েছে সেখানে আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না। আমার স্বামী তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার বাবা মা খুবই ধনী ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় তারা দুজনেই মারা যান। এরপর সমস্ত সম্পত্তি আমার স্বামীর নামে হয়ে যায়। আমার স্বামী তখন সম্পূর্ণ একা এবং অগাধ সম্পত্তির মালিক ছিলেন। আমাদের বাড়িতে সব কিছুই ছিল, কিন্তু একটাই জিনিসের অভাব ছিল, সন্তান। আমার স্বামী ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকায় এই বিষয়ে কখনো ভাবেননি।
কাজের কারণে তিনি প্রায় বিদেশে থাকতেন, আমি বাড়িতে এক রানীর মতো থাকতাম। বাড়ির সব কাজের জন্য কর্মচারী ছিল, তাই আমাকে কিছুই করতে হতো না। দৈনন্দিন রুটিনের মতোই আমার স্বামী আমাকে জানালেন যে তিনি ব্যবসার কাজে বিদেশে যাচ্ছেন। তিনি বললেন, আজ রাতেই আমার ফ্লাইট। তুমি নিজের যত্ন নিও। সেই রাতেই আমার স্বামী বিদেশের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি রাতটি বেশ শান্তিতে কাটালাম। সকালে ঘুম ভেঙে আমি ঘরের বাইরে তাকিয়ে দেখি আমার ১৬ বছর বয়সী বাড়ির কাজের ছেলে রান্নাঘরে নাশতা বানাচ্ছে। যদিও তার বয়স ১৬, তবে তাকে বড়দের মতো দেখাচ্ছিল। সে দেখতেও অনেক সুন্দর ছিল। খুব মনোযোগ সহকারে সে তার কাজ করছিল। কাজ শেষ করেই সে নিজের ঘরে চলে যেত। তবে আমার মনের এক কোণে তার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। আমি একজন আধুনিক এবং রূপসী নারী ছিলাম। বেশিরভাগ সময় আমি একাকী থাকতাম, যা আমার জন্যে অনেক কষ্টের ছিল। আমার পোশাকগুলোও বেশ আধুনিক ছিল। অন্য কেউ হলে এতদিনে হয়তো আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। আমি সব সময় ছোট পোশাক পরতে ভালোবাসতাম। কিন্তু আমার এই কাজের ছেলে কখনো আমার দিকে সেভাবে তাকাতই না, যা আমাকে কিছুটা অস্থির করে তুলেছিল। তখনও আমি ছোট পোশাক পরেই ছিলাম, আর পোশাক পাল্টানোর প্রয়োজনও মনে করিনি। সেই অবস্থাতেই রান্নাঘরে গিয়ে পৌঁছালাম। আমি তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করলেও সে প্রতিবারই আমাকে উপেক্ষা করত। রান্নাঘরে তখন শুধু আমরা দুজনই ছিলাম, আর বাড়িতেও সারাদিন আমরা একাই থাকতাম। কিছুদিন এভাবে কাটতেই আমার মধ্যে তার প্রতি একটা বিশেষ আকর্ষণ তৈরি হতে লাগল। তবে সে যেন এমন এক অদ্ভুত মনের মানুষ ছিল যে আমার মতো সুন্দরী একজন নারীকে একা পেয়েও তেমনভাবে আকৃষ্ট হচ্ছিল না। যতই চেষ্টা করতাম ততবারই ব্যর্থ হতাম। আজও আমি ইচ্ছা করে বিশেষ ধরনের পোশাক পরে তার সামনে এলাম এবং বললাম, আমার জন্য নাশতা তৈরি করে দাও তো, একটু তাড়াতাড়ি। সে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল এবং বলল, আমি আপনাকেই নাশতা বানিয়ে দিচ্ছি, ম্যাডাম। তার এমন সরলতা যেন আমাকে আরও বিভ্রান্ত করে তুলল। হঠাৎ আমার মনে হলো, যখনই আমি তার সামনে যাই সে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তাই সে হয়তো চোখ এড়িয়ে যায়। মনে হলো তাকে ফাঁকা সময়ের সামনে পাওয়া দরকার। মাথায় একটু চিন্তা এলো। একদিন তাকে বললাম, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই নাশতা আমার ঘরে নিয়ে এসো। আমার কথায় সে একটু থেমে গেল, কারণ এ পর্যন্ত আমার ঘরে কোনো পুরুষ কাজের ছেলে যায়নি। সাধারণত তারা রান্নাঘর কিংবা বাইরের কাজেই সীমাবদ্ধ থাকত। সে কখনোই আমার ঘরে প্রবেশ করেনি। তবে আজ আমি তাকে ঘরে ডেকে আনলাম। আমি ভাবছিলাম, সে তো একজন পুরুষ, যতই উপেক্ষা করুক, আমার মতো আকর্ষণীয় একজন নারীকে এড়াতে পারবে না। ঘরে গিয়ে আমি একদম স্বাভাবিকভাবে বসে রইলাম। কিছুক্ষণ পর সে দরজায় নক করল। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে ঢুকল এবং খাবারটি রেখে চলে যাচ্ছিল। তখনই আমি তাকে থামিয়ে দিলাম। আমি তাকে বললাম, তুমি একা একা রান্নাঘরে এত কাজ করো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়ো। তোমার সাহায্যের জন্য যদি আর কেউ দরকার হয় তবে আমাকে বলো। কথা বলার একটা অজুহাত খুঁজছিলাম, যেন সে আমার দিকে কিছুটা আকৃষ্ট হয়। কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলল, না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই। আগে বড় এক পরিবারে কাজ করেছি, যেখানে অনেকের জন্য খাবার বানাতে হতো। এখানে তো দুইজনের জন্যই করতে হয়, তাই আমার জন্য কাজ সহজ। এরপর আমি বললাম, একটা বিষয় আমাকে খুব ভাবায়। তুমি কি আমার একান্ত কথা শুনবে? সে কিছুটা বিস্মিত হয়ে আমার দিকে তাকাল। আমি বললাম, আমার স্বামী আমাকে সবসময় স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই স্বাধীনতার অর্থ এতটা স্বাধীন ভাবিনি যে আমাকে বাড়ির যুবক কাজের লোকদের মাঝে একা রেখে তিনি চলে যাবেন। আমি বললাম, আমার স্বামী তোমার উপর এত বিশ্বাস করেন কেন? তোমার মধ্যে এমন কি আছে? আমার প্রশ্ন শুনে সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, এটা তো আপনার স্বামীই বলতে পারবেন। আমার কাজ এই বাড়ির দায়িত্ব পালন করা, আর সেটা আমি যথাযথভাবে করছি। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি তাকে জানাতে পারেন। সে চলে যাওয়ার চেষ্টা করছিল, তখনই আমি বললাম, আমার তোমার উপর বেশ কিছু অভিযোগ আছে। আমার কথায় সে একটু অস্থির হয়ে গেল, কারণ আমার সুরে কিছুটা কড়াভাব ছিল। সে ভেবেছিল আমি হয়তো তার কাজ নিয়ে অসন্তুষ্ট, আসলে আমার মনোভাব অন্যরকম ছিল। সে চিন্তিত হয়ে বলল, আপনার কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে? আমি তো সবসময় চেষ্টা করি যাতে আপনাকে কোনো অসুবিধা না হয়। আমি বললাম, এই বাড়িতে রাতে একা থাকলে আমার একটু ভয় লাগে। আমি চাই আমার সঙ্গে একটি সাহায্যকারী থাকুক, কারণ বাড়ির সবাই কাজ শেষে কোয়ার্টারে চলে যায়। আমার কথা শুনে সে কিছুটা বিস্মিত হল।
আমি ইচ্ছা করেই তাকে কিছুক্ষণ আমার ঘরে রাখতে চেয়েছিলাম, মনে মনে নিশ্চিত ছিলাম যে সে আমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। আমার সামনে খাবার ছিল, তবে তখন আমার মন সেই নতুন কাজের ছেলেটির দিকে চলে গিয়েছিল, যার বয়স মাত্র ১৬। আমাদের কথোপকথন চলছিল এবং হঠাৎ খেয়াল করলাম, তার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার দৃষ্টি একসময় তার দিকে নেমে এলো। আমি একটু থমকে গেলাম। আমার এমনভাবে তাকানো দেখে ছেলেটি একটু অস্বস্তিতে পড়ল এবং কৌতূহলী চোখে তাকিয়ে বলল, ম্যাডাম, এসব বিষয়ে আপনার স্বামীর সঙ্গে শেয়ার করুন। এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, যাকে এতদিন শুধু কাজের ছেলে ভেবেছিলাম, সে যেন সম্পূর্ণ আলাদা এক ব্যক্তিত্ব। এই চিন্তা আমার মাথায় ঘুরতেই থাকল। এরপর আমি নীরবে তাকে লক্ষ্য করতে শুরু করলাম। পরদিনও আমি তাকে আমার ঘরে আসতে বলার চেষ্টা করলাম, কিন্তু সে সোজাসাপটা বলে দিল, আমি বাজারে যাচ্ছি, তাই নাশতা বাইরে করে নিন। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। কেন যেন তাকে নিয়ে আর কোনো আদেশ দিতে পারছিলাম না। মাঝে মাঝে সে আমাকে লুকিয়ে দেখত। একদিন দুপুরে ঘুম থেকে উঠে মনে হল, তার জীবনটা কেমন তা জানার ইচ্ছে হল। তাই আমি কোয়ার্টারের দিকে পা বাড়ালাম, কারণ সে কোয়ার্টারে থাকে। যেন দেখার চেষ্টা করি তার জীবনযাত্রা কেমন। জানতাম সে কোয়ার্টারেই থাকে। তাকে নিয়ে আমার কৌতূহল যেন দিন দিন বাড়ছিল। আমি তখন কোয়ার্টারের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ দেখলাম সে ধীরে দরজা বন্ধ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর সে বাড়ির দিকে পা বাড়ালো এবং সোজা আমার ঘরের দিকে হাঁটতে লাগল। সে আস্তে করে আমার ঘরের দরজা খুলল এবং ভেতরে ঢুকে গেল। আমার মন আতঙ্কে ভরে উঠল, কারণ সে নিশ্চয়ই বুঝে যাবে আমি ঘরে নেই। দ্রুত রান্নাঘরে গিয়ে লাইট জ্বালিয়ে পানির জগে পানি ভরতে লাগলাম। কিছুক্ষণ পরে সে আমাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে এলো। আমাকে দেখে বলল, আপনি এখানে? আপনাকে ঘরে না দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি তাকে দেখে বললাম, তুমি কেন আমার ঘরে আমাকে খুঁজতে গিয়েছিলে? আমার প্রশ্নে সে হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল এবং গলা সামলে বলল, আসলে পানি নেওয়ার জন্যই গিয়েছিলাম। আজ জগে পানি রাখা ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম একটা বোতল দিয়ে আসি। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি তো পানির জগটা আসলে শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করছিলাম। আমার ঘরে পানি আগে থেকেই ছিল। এরপর সে নীরবে নিজের কোয়ার্টারের দিকে ফিরে গেল। আর আমিও ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে চিন্তায় মগ্ন হয়ে রইলাম। এতদিন তাকে শুধু একজন কাজের ছেলের মতো দেখেছিলাম, যে সবসময় নিজের কাজ করত আর আমার সঙ্গে আমার চোখা এড়িয়ে চলত। একবার তো সে আমার ঘরে আসতে সরাসরি মানাও করে দিয়েছিল। তবে আজ হঠাৎ সে আমার ঘরে কেন এসেছিল? তার এই আচরণে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম এবং সারারাত এসব ভেবে কাটালাম। সে লিখিয়ে আমার ঘরে আসত আর আমি সেটা জানতামই না। পরদিন সকালেও এই বিষয়টি নিয়ে আমি চিন্তা ছিলাম। তাকে তখন সম্পূর্ণ অন্যরকম একজন মানুষ মনে হচ্ছিল। সে আজও আমার সামনে সেই একই শান্ত দৃষ্টিতে তাকিয়েছিল। এখন সে প্রায় আমার দিকে তাকিয়ে থাকে। সে মাথা নিচু করে নম্রভাবে কথা বলছিল এবং আমাকে খাবার দিয়ে আবার ঘরের কাজে মন দিল। রাত নামল, আর আমি সারারাত এপাশোপাশ করেই কাটালাম। সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার যদি সে আমার ঘরে আসে, তাহলে আমি প্রশ্ন করব, তার আসল উদ্দেশ্য জানতে চাইব। আমার মনে হচ্ছিল, রাতে আমি ঘুমিয়ে পড়লে সে ঘরে ঢুকে কেন আসে। কিছুক্ষণ পরই দরজার কাছে পায়ের শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। কিছুক্ষণ পর দরজা খুলে সে ঘরে ঢুকল। তার এভাবে ঘরে আসা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। সত্যি বলতে আমি খারাপ চরিত্রের কেউ নই। তবে তাকে নিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম, তাই তার মনোযোগ পেতে চেষ্টা করছিলাম। কিন্তু কখনোই মনে করিনি সে আমার সম্মানহানি করবে বা আমার একাকিত্বের সুযোগ নেবে। আমি ঘরে একা ছিলাম, আর তাকে ধীরে ধীরে আমার বিছানার দিকে এগিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়লাম। স্বামীর উপর হতাশা কাজ করছিল, কিভাবে সে আমাকে একা এখানে রেখে অচেনা লোকের উপর এতটা বিশ্বাস করতে পারল। কাজের ছেলেটি আমার বিছানার কাছে এসে থেমে গেল। আমার বুকটা আতঙ্কে ধকধক করতে লাগল, কিন্তু তার পরবর্তী আচরণ আমাকে অবাক করল। সে হঠাৎ আমাকে এমনভাবে স্পর্শ করল যে আমি কিছুটা বিস্মিত হয়ে পড়লাম। এক মুহূর্ত স্থির হয়ে থাকলাম, কোনো কথা বললাম না, আর কিছুক্ষণের মধ্যেই সে চলে গেল। পরের দিন মনটা যেন অদ্ভুত এক অনুভূতিতে ভরে ছিল, বারবার সেই ঘটনার কথা মনে পড়ছিল। কিছু সময় পর, যখন সে আমার কাছে খাবার নিয়ে এল, আমি নিজের ভাবনা গুছিয়ে নিলাম। তাকে দেখে আমার ভেতরে এক অজানা ভয় কাজ করল। আমার প্রতিক্রিয়া দেখে সেও কিছুটা থমকে গেল। আমি তাড়াতাড়ি বললাম,
আমার এখন খিদে নেই, তুমি খাবার রেখে যাও, আমি পরে খাবো। এটা বলে আমি তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলাম। এখন আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। তার আচরণ বারবার মনে পড়ছিল। পরের রাতেও সে একইভাবে আমার ঘরে এলো এবং আমার বিছানার কাছে এগিয়ে এলো। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। যদিও মনে মনে তার সাথে প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু আমার মধ্যে যেন সেই সাহসটা খুঁজে পাচ্ছিলাম না। প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকল, আর যখনই আমার স্বামী ফোন করত, আমি সব ঠিক আছে বলেই কাটিয়ে দিতাম। কিন্তু দিন দিন আমার অস্বস্তি বাড়তে লাগল। সে লুকিয়ে আসত আর আমার কাছে এসে চুপচাপ দাঁড়ায় থাকত এবং পরে চলে যেত। মনে হতো তার মধ্যে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা আমি জানতাম না। এক রাতে সে আবার আমার ঘরে ঢুকল এবং সে চলে যাওয়ার পর আমি আস্তে করে উঠে তার পেছনে এগোলাম। লক্ষ্য করলাম সে বাড়ির বাইরে কোয়ার্টারে না গিয়ে গেটের দিকে এগোচ্ছে। এ দৃশ্য দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। রাতের এ সময় সে কোথায় যাচ্ছে? আমি সারা রাত অপেক্ষায় কাটালাম, কিন্তু সে আর ফিরল না। তার এসব অদ্ভুত আচরণে আমার ঘুম উড়ে গেল। অপেক্ষা করতে করতে ভোর ৫টা নাগাদ দেখলাম সে ঘরে ঢুকছে। তার পরনে থাকা কাপড়ে লাল দাগ দেখা যাচ্ছিল, যেন খুব ক্লান্ত ছিল। দ্রুত কোয়ার্টারের দিকে যেতে শুরু করল, আর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, সে সারা রাত কোথায় ছিল। তার এই রহস্যময় আচরণ আমার মনে ভীতি ও সন্দেহের সৃষ্টি করল। সে তো আমার কাছে কেবল একজন তরুণ চাকর, কিন্তু তার এমন অদ্ভুত আচরণে তাকে নিয়ে আতঙ্কিত হচ্ছিলাম। আগে তার কাছাকাছি থেকে ভয় পেতাম না, কিন্তু এখন তার প্রতিদিনের এই রাতের কার্যকলাপ আমার মনে অস্বস্তি বাড়াচ্ছিল। রাতে আমার ঘরে এসে যাওয়ার পর সে কোথায় যেত এবং কেন ভোর ৫টা নাগাদ ফিরে আসত, এই সব কিছু ভাবতে গিয়ে আরও ভয় বাড়ছিল। আমার স্বামী প্রতিদিন কাজ থেকে ফিরলে খুবই ক্লান্ত থাকত এবং তার জামাকাপড়ও বেশ নোংরা হয়ে যেত। আমি ছোটবেলা থেকে খুবই যত্নে বড় হয়েছি, তাই এই ধরনের পরিস্থিতি দেখে ভীত হয়ে যেতাম। আমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছিল, যার ফলে আমি প্রায় অসুস্থ হয়ে পড়ছিলাম। একদিন আমার স্বামী আমাকে ফোন করে আমার স্বাস্থ্যের খোঁজখবর নিল। কথা বলতে গিয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না এবং তাকে বললাম যে আমার একজন কাজের মহিলা প্রয়োজন। আমি এখানে একা পুরুষ কর্মচারীদের সাথে থাকতে আরামবোধ করি না। আমার স্বামী আমাকে শান্ত করার চেষ্টা করল এবং বলল, তুমি এখনও বাইরের জগৎ সম্পর্কে ভালোভাবে জানো না। অনেক সময় এই ধরনের গৃহকর্মীরা বিশ্বস্ত না হয়ে চুরি করে বা সমস্যা সৃষ্টি করে। তাই আমি তোমার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত। কিন্তু আমি এই কর্মচারীকে পুরোপুরি বিশ্বাস করি। আমি শিগগিরই বাড়ি ফিরে আসব। তার এই কথাগুলো শুনে আমি অবাক হলাম। আমার মনে হচ্ছিল, কেন আমার স্বামী এই কর্মচারীর উপর এতটা বিশ্বাস করছে। তাকে বললাম, তুমি ঠিক বলেছ, সবাইকে বিশ্বাস করা যায় না। অনেক সময় মানুষ মুখোশ পরে আমাদের মতো সরল মানুষদের বোকা বানায়। এরপরে আমি নিজেও একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম, এই ভেবে যে হয়তো এই কর্মচারী তেমন ভালো নাও হতে পারে যতটা আমার স্বামী তাকে মনে করছে। তবে আমার স্বামী আমাকে বলল, আমি তাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করি। এ বিষয়ে যদি কেউ আমাকে কিছু উল্টোপাল্টা বলে, তাও আমি বিশ্বাস করব না, কারণ আমি নিশ্চিত যে সে তোমার সাথে কিছু ভুল করতে পারে না। তাকে নিয়ে আমার পূর্ণ আস্থা আছে। আমার স্বামীর এই কথাগুলো শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে হলো হয়তো আমার স্বামী আমার কথাগুলো বিশ্বাস করবে না। সত্যিটা জানাতে চাইছিলাম, তবে সেদিন আর কথা বাড়ালাম না। কিন্তু একা একা চিন্তা করতে করতে আরও বিচলিত হয়ে পড়লাম। গৃহকর্মীর দৈনন্দিন কাজের রুটিন আগের মতোই চলছিল। রাতের বেলায় সে বাড়ির ভেতর ঘুরে বেড়ায়, যখন তখন বেরিয়ে যায়। তার এই আচরণে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বারবার ইশারায় স্বামীকে জানাতে চেষ্টা করলাম। কিন্তু সে কিছু শুনতে চাইছিল না। একদিন আমি শেষমেশ স্বামীকে বলে বসলাম যে একজন স্বামীর উচিত তার স্ত্রীর কথায় বিশ্বাস রাখা। আমি জানি এই কর্মচারী আসলে যেমন দেখায় তেমন নয়, এবং সে মাঝে মাঝে বেশ অদ্ভুত আচরণ করে। আমার কথা শুনে স্বামী অবাক হয়ে বলল, কেন, সে এমন কি করে যা তোমাকে ভীত করে তুলছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলার আগেই হঠাৎ সেই গৃহকর্মী চায়ের কাপ নিয়ে এসে আমার সামনে দাঁড়াল এবং আমাকে কঠিন চোখে তাকাল। আমি আতঙ্কে জমে গেলাম। কথার প্রসঙ্গ পাল্টে তাড়াতাড়ি ফোন রেখে দিলাম। সেই চাকর এসে বলল, আপনার স্বামীর সাথে অকারণে এ ধরনের কথা বলে তাকে চিন্তিত করবেন না। যদি আমার উপর আপনার কোনো সন্দেহ থাকে, সরাসরি আমাকে জিজ্ঞাসা করুন। আমি তো কখনো আপনার সাথে খারাপ কিছু করিনি এবং সব সময় খুব নম্রভাবেই কথা বলেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কোনো ক্ষতি করব না।
তার কথাগুলো নম্র শোনালেও আমি বুঝতে পারছিলাম সে আসলে আমাকে সতর্ক করছে যেন আমি আমার স্বামীকে কিছু না বলি। আমি চুপ করে থাকলাম। তার দৃষ্টি নিজের থেকে সরাতে বললাম, না, তোমার উপর সন্দেহ নেই, তবে একাকিত্ব ও ভয় আমায় কাবু করে ফেলছে। আমি একা থাকতে পারছি না, তাই চাইছি যেন একজন মহিলা সহকারী আমার সাথে থাকে। সে আমাকে এক ধরনের ভাবলেশহীন চোখে কিছুক্ষণ দেখে নিয়ে বলল, আপনি চিন্তা করবেন না। এখন থেকে আপনার আর ভয় লাগবে না। আমি নীরবে মাথা নাড়লাম, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমার স্বামীকে সব বলতেই হবে। এরপর থেকে গৃহকর্মী যেন আমাকে নজরে রাখার কাজ শুরু করল। আগে কাজ শেষ করেই কোয়ার্টারে চলে যেত, কিন্তু এখন সে সারাদিন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত এবং প্রায়ই আমার ঘরের দিকে উকি দিত। তার এই অদ্ভুত আচরণে আমি ভয় পেতে শুরু করলাম, আমার মনের অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছিল। অসহায়ত্ব যেন চরমে পৌঁছে গিয়েছিল, না পারছিলাম আমার স্বামীকে কিছু বলতে, না পারছিলাম এই গৃহকর্মীর থেকে মুক্তি পেতে। আমার মনে হচ্ছিল সে যেন আমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ঠিক সেই সময় আমার স্বামী আমাকে জানালেন যে তিনি বাড়ি ফিরছেন। এই খবর শুনে আমার মুখে আনন্দের ছোঁয়া এলো। আমি অপেক্ষা করতে লাগলাম যেন সামনে বসে তাকে সব কিছু জানাতে পারি। কিছুদিন পর আমার স্বামী বাড়ি ফিরে এলেন। কাজের ছেলে আবার আগের রুটিনে ফিরে গেল, কাজ শেষ করেই বাইরে চলে যাচ্ছিল। আমি তখন স্বামীর সাথে একান্তে সময় কাটাচ্ছিলাম। আমার অবস্থা দেখে স্বামী অবাক হয়ে বললেন, তুমি এত দুর্বল হয়ে পড়েছ কেন? বাড়ির সব ব্যবস্থাই তো রয়েছে, আর এই গৃহকর্মীও তো বলেছে যে সে তোমার বেশ খেয়াল রেখেছে। আমি তার উপর বিশ্বাস করি, সে নিশ্চয়ই ঠিকমতো খেয়াল রেখেছে। তবে কি এমন কি ঘটেছে যা তোমাকে এমন দুর্বল করে দিয়েছে? তার কথা শুনে আমি চুপচাপ তাকিয়ে রইলাম। তখনও তিনি গৃহকর্মীকে একজন ভালো কর্মচারী হিসেবেই দেখছিলেন। আমি বললাম, আমার সমস্যার কারণ এই চাকর। আমি তার সাথে স্বস্তি পাচ্ছি না। আমি চেয়েছিলাম যেন কোনোভাবে আমার স্বামী তাকে দূরে রাখে। প্রতিদিন সে আমার ঘরে আসত, আর আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। আমি জানতাম সে বুঝে গেছে যে আমি তার উদ্দেশ্য সম্পর্কে সচেতন। আমার কথা শুনে স্বামী গভীরভাবে চিন্তায় পড়লেন এবং বললেন, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না যে সে এমন হতে পারে। অন্ধবিশ্বাস করেছিলাম। তার চোখে অবিশ্বাসের ছাপ ছিল, তবে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে এটাই সত্য। সে আমার স্বামীকে এতটাই মানসিক কষ্ট দিয়েছিল যে একদিন তার শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম, যদি স্বামীর কিছু হয়ে যেত, তবে আমি নিজে বাঁচতে পারতাম না। আমার স্বামীর জন্য চোখের পানি ফেলছিলাম, তখনই হঠাৎ সেই চাকর এসে বলল, আপনি কি এমন কিছু বলেছেন যা তার এ অবস্থার কারণ হয়েছে? আমি অবাক হয়ে বললাম, তিনি আমার স্বামী, আমি যখন ইচ্ছা তার সাথে কথা বলতে পারি। সে আমার কথা শুনে চলে গেল। 10 দিন পর আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আমি চুপচাপ ছিলাম এবং তাকে বললাম, আমি আসলে কোনো গোপনীয় কিছু বলিনি। বাড়িতে কিছুই ঘটেনি, শুধু চাইছি তুমি আমার পাশে থাকো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, তুমি এভাবে কথার প্রসঙ্গ বদলাচ্ছ কেন? আমি নিশ্চয়ই সেই গৃহকর্মীকে জিজ্ঞেস করব এবং তাকে বাড়ি থেকে বের করে দেব। আমি বিশ্বাস করতে পারছি না, এতদিন তাকে ভরসা করে এসেছি, অথচ সে আমাদের এমনভাবে ঠকিয়েছে। স্বামীর কথায় আমি অস্বস্তিতে পড়লাম। তিনি মানসিক চাপে ছিলেন এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহকর্মীর সাথে কথা বলার। কিন্তু আমি ভীত ছিলাম, কারণ মনে হচ্ছিল, যদি আমার স্বামী গৃহকর্মীর সাথে কথা বলেন, তবে সে হয়তো তাকে আরও বিপদে ফেলবে। আমি ভেবেছিলাম আমার স্বামীকে গৃহকর্মীর কাছ থেকে বিপদে পড়তে দিই না। তাকে এ বিষয়ে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি একবারও শুনলেন না। একদিন স্বামী আমাকে শপিংয়ে পাঠালেন, আর আমি চিন্তায় পড়ে গেলাম, এতক্ষণে তিনি হয়তো চাকরটির সাথে একাই কথা বলছেন। মনের অস্থিরতায় শপিং বাদ দিয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরলাম। ঠিক যেমন ভাবছিলাম, স্বামীর ঘর থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা যাচ্ছিল। আমার স্বামী খুব রেগে গিয়ে গৃহকর্মীকে কিছু বলছিলেন। তার কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমার স্বামী বলছিলেন, আমি তো বলেছিলাম সেই তাবিজটা সতর্কতার সাথে আমার স্ত্রীর উপর থেকে সরিয়ে বাইরে গিয়ে মাটিতে পুঁতে রাখতে। আমি এটি সন্তান লাভের জন্য সংগ্রহ করেছি। আসলে সে অসুস্থ, আর তাই তাকে জানাতে চাইনি। গোপনে তোমাকে দিয়ে এই কাজটি করাতে চেয়েছিলাম, কিন্তু হয়তো সে কিছু সন্দেহ করেছে। এ কথা শুনে আমি কান্নাজড়িত অবস্থায় ঘরে ঢুকলাম। এতদিন ধরে স্বামী আমাকে বলেছিলেন যে তার নিজেরই শারীরিক অসুস্থতা আছে, তাই সন্তান হচ্ছে না। কিন্তু আসল সত্যি ছিল, অসুস্থ ছিলাম আমি।
আমার অসুখ এমন যে চিকিৎসার পাশাপাশি বিশেষ পদ্ধতির দরকার। এজন্যই তিনি আমার অসুখের কথা গোপন রেখেছিলেন, যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতেন, আমার স্বামী কখনোই আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। প্রতিদিন গৃহকর্মীটি সেই তাবিজটি আমার শরীরের উপর দিয়ে নিয়ে বাইরে ফেলে আসত, যেন আমার অসুস্থতা দূর হয়। এই সত্যি জেনে আমি লজ্জায় মাথা নিচু করে কাজের সেই ছেলের কাছে ক্ষমা চাইলাম। এরপর আমি ডাক্তারের পরামর্শে চিকিৎসা করালাম এবং কয়েক বছর পর আমার মা হওয়ার সুসংবাদ এলো। এখন আমি ও আমার স্বামী আমাদের সেই বিশ্বস্ত কাজের লোক একসাথে সুখে-শান্তিতে জীবন কাটাচ্ছি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।